দুটো বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা, আপনার মতামত জানতে চাইবো সেই দুটি বিষয়ে। একটি হলো বিহারের ভোটের ঠিক আগে রাহুল গান্ধী হরিয়ানায় 25 লক্ষ ভোট চুরির বিস্তারিত তথ্য পেশ করেছেন। আর আরেকটি ঘটনা হলো নিউ ইয়র্ক শহরে এই প্রথম একজন মুসলিম এবং দক্ষিণ এশিয়ার ভারতীয় বংশোদ্ভূত একজন তরুণ মেয়র নির্বাচিত হয়েছেন। আমি প্রথমে রাহুল গান্ধীতে আসি। এই ভোট চুরির যে সমস্ত তথ্য তিনি পেশ করেছেন, ব্রাজিলের এক মডেল তার ছবি ব্যবহার করে 22 বার ভোট দিয়েছেন 10টি বুথে মহিলারা। 25 লক্ষ ভোট চুরি হয়েছে। Is she from Haryana? You sure? You absolutely sure she's not from Haryana? Okay, but she votes 22 times in Haryana. And she votes in 10 different booths in Haryana. That means that this is a centralized operation. That somebody fed this lady into the electoral list at a centralized level, not at the booth level. Just like Anand and just like Mahadevapura. She's a Brazilian model. দেখুন, রাহুল গান্ধী ইতিপূর্বেও তিনি নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে ভোট চুরি সম্পর্কে যে সমস্ত তথ্য পেশ করেছিলেন, সেই তথ্যের বিরুদ্ধে পাল্টা যুক্তিসঙ্গত গ্রহণযোগ্য কোনো তথ্য নির্বাচন কমিশন দিতে পারেননি। দিতে না পেরে তার ব্যর্থতা ঢাকবার জন্য তিনি একটা অদ্ভুত আজগুবি তত্ত্ব খাড়া করেছিলেন যে অ্যাফিডেভিট করে বলুন। এ থেকে প্রমাণ হয় যে একটি কনস্টিটিউশনাল অথরিটি তারা কিভাবে ভারতবর্ষের সংবিধানটাকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করছেন। এই অথরিটির নির্বাচন প্রক্রিয়াটা আমি প্রত্যেক জায়গায় বলি, ইঙ্গিত দিয়েছিল যে ভারতবর্ষ আগামী দিনে কি হতে যাচ্ছে। নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সুপ্রিম কোর্ট 3 জনের কমিটির পরামর্শ দিয়েছিলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এবং লিডার অফ অপোজিশন। বিজেপি সরকার তড়িঘড়ি করে সেটাকে আইন প্রয়োগ করে, আইন প্রণয়ন করার ক্ষমতাকে অপব্যবহার করে পাল্টে দিয়ে কি করলেন, 3 জনেরই কমিটি হবে। সে 3 জনের কমিটি প্রধানমন্ত্রীর মনোনীত একজন মন্ত্রী এবং বিরোধী দলের নেতা, অর্থাৎ প্রধানমন্ত্রীর পছন্দটাই সর্বশেষ কথা। এবং সেই পছন্দের যিনি নির্বাচিত কমিশনার হয়েছেন, তিনি তার নাম সকলেই জানেন, নাম করছি না, এবং তিনি নির্বাচনের দায়িত্ব নেওয়ার পর থেকে যত ধরনের কেলেঙ্কারি হচ্ছে এবং এই নির্বাচনী ব্যবস্থার উপর মানুষের যদি আস্থাহীনতা তৈরি হয়, মানুষ যদি বিশ্বাস করতে শুরু করেন এবং করছেনও যে এদেশে মানুষের মতামতের যথাযথ প্রতিফলন নির্বাচন প্রক্রিয়ায় হচ্ছে না, সেটা কিন্তু একটা ভয়ানক পরিণতির দিকে যাবে। আজকে তিনি যেটা খোলসা করেছেন তা থেকে তো আমার যেন মনে হচ্ছে যে গত কয়েকদিন ধরেই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী খুব চেঁচামেচি করছেন যে বিদেশিরা এসে আমার দেশের সম্পত্তি দখল টকল করবে। এটা ছিল ওদের প্লয়। মানে ওরা বুঝতে পেরেছিলেন যে এই ধরনের তথ্য হয়তো প্রকাশিত হতে পারে, সেই জন্যেই আগে থেকে একটা গান গাইবার চেষ্টা করছিলেন। প্রকৃতপক্ষে বিজেপি বাইরের লোকেদের নির্বাচন কমিশনকে ব্যবহার করে নিয়ে এসে ভোট দিয়ে জেতার চেষ্টা করছেন, এটা আজকে প্রমাণিত হয়ে গেল। Now this is absolute crystal clear proof of what the BJP is doing. Thousands of voters, BJP voters, BJP leaders voting in Uttar Pradesh and voting in Haryana. পাশাপাশি নিউ ইয়র্কের যে মেয়র নির্বাচন, সেই নির্বাচনও একটা ইঙ্গিত করলো যে রাষ্ট্রপতি ট্রাম্প তিনি তার সর্বশক্তি প্রয়োগ করেছেন। এমনকি আরএসএস এর তাদের শাখা আছে নিউ ইয়র্কে এবং আমেরিকাতে, যেখানে ভারতীয় বংশোদ্ভূতদের তারা প্রভাবিত করেন। আমার সঙ্গে কয়েকদিন আগেই একজন এইরকম আরএসএস পন্থী ফোন করে বলেছিলেন যে আমরা আপ্রাণ চেষ্টা করছি মামদানিকে হারাবার জন্য।
এখানে একটা মানুষ ছোট্ট করে বলি যে হুম, মামদানির মতো একজন, যার বাবা গুজরাটি মুসলিম এবং একজন হুম, একাডেমিশিয়ান, অত্যন্ত হুম, বিশিষ্ট পণ্ডিত, এবং যার মা মীরা নায়ারের মতো একজন হুম, ফিল্ম মেকার, হুম, তাকে নিয়ে আমরা আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়াতে কিচ্ছু শুনিনি। এবং আমেরিকার ভারতীয়রাও মামদানিকে নিয়ে তেমন কোনো উচ্ছ্বাস বা কোনো কিছু প্রকাশ করেননি যেটা খবর হতে পারে। তার কারণ হচ্ছে যে অধিকাংশ ওখানে যারা ভারতীয় বংশোদ্ভূত তারা হাউডি মোদি, মোদির গুণগান শুনতেই অভ্যস্ত। তার কারণ আরএসএস এর যে শাখা কাজ করে ওখানে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানকার যে আমরা যাদের বলি যে মেইন স্ট্রিম মিডিয়া, যে মেইন স্ট্রিম মিডিয়া মূলত আদানি এবং আম্বানি নিয়ন্ত্রণ করেন, তারা তো সবসময়ই মোদির গুণগান করেছেন। ভারতবর্ষের প্রকৃত বাস্তব চিত্রকে মানুষের সামনে তুলে ধরার পরিবর্তে তারা মোদি এবং বিজেপির ধর্মীয় বিভাজনের তত্ত্বকে নিয়ে মাতামাতি করেছেন। সেই জন্য নিউ ইয়র্কবাসী যারা ভারতীয় ডায়াসপোরা, তাদের থেকে মামদানিকে নিয়ে কোনো উৎসাহ দেখা যায়নি। কিন্তু মামদানি তিনি তার যোগ্যতা প্রমাণ করেছেন, সমস্ত প্রতিবন্ধকতাকে হারিয়ে দিয়ে জয়ী হয়েছেন। এটা কিন্তু একটা ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি। এবং শুধু সেটাই নয়, অন্যান্য যে মেয়র নির্বাচনগুলো হয়েছে সাম্প্রতিক সময় আমেরিকার বুকে, সেখানেও তার সকলেই দেখছেন যে একটা দক্ষিণপন্থা বিরোধী সচেতনতার প্রকাশ দেখা যাচ্ছে আমেরিকান ভোটারদের মধ্যে। ঠিকই, ওদের যে মিড টার্ম ইলেকশন সেখানে দেখা যাচ্ছে যে হুম, ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল বা একাধিক প্রদেশে গভর্নর নির্বাচন, সেখানে কিন্তু ডেমোক্র্যাট প্রার্থীরা বিপুলভাবে হুম, জিতছেন। তো সেটার থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয় যে ট্রাম্প যেভাবে দেশটাকে চালাচ্ছেন, দেশের অর্থনীতিকে চালাচ্ছেন, দেশের বিদেশ নীতিকে পরিচালিত করছেন, সেটা আমেরিকার বহু মানুষ মেনে নিতে পারছেন না। কিন্তু আমি জোরান মামদানির ক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখ করব। তিনি পরিষ্কার বলেন তিনি হচ্ছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, হুম, যাকে সোশ্যালিজমের পক্ষে কথা বলছেন। এক্স্যাক্টলি, কিন্তু যাকে কমিউনিস্ট আখ্যা দিয়েছেন ট্রাম্প। এবং তার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন কোমো, যিনি একসময় গভর্নরও ছিলেন, সেই কোমো যাকে ট্রাম্প সমর্থন করছিলেন, তিনি ডেমোক্র্যাট প্রার্থী ছিলেন, হেরে গেছেন প্রাইমারিতে মামদানির কাছে। তারপর তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন মেয়র নির্বাচনে নিউ ইয়র্কের। তিনিও পর্যন্ত বলেছেন ইনি হচ্ছেন কমিউনিস্ট এবং খুবই বিপজ্জনক একজন মানুষ। ইসলামোফোবিক যে প্রচার মামদানির বিরুদ্ধে, সেটা আমরা সাংঘাতিকভাবে দেখেছি। ওয়াল স্ট্রিট পুরোটাই ছিল মামদানির বিরুদ্ধে। স্বাভাবিক। তো এই যখনই একজন বলছেন নির্বাচনে দাঁড়িয়ে যে প্যালেস্টাইনের মানুষের অধিকার রক্ষা করো, গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে উম, তিনি আওয়াজ তুলেছেন, আমেরিকান যে পলিসি অন প্যালেস্টাইন তার বিরুদ্ধে কথা বলেছেন, যে কোনো মানবাধিকার রক্ষার কথা, যথার্থই মানবাধিকার রক্ষার কথা বা সমাজবাদের কথা বললেই আমেরিকানরা মনে করেন না তারা কমিউনিস্ট। এবং সেটা একদিক থেকে আমি বলবো কমিউনিস্টদের সম্পর্কে মানুষের উচ্চ ধারণাই হবে। এটা করে ট্রাম্প তার যে রাজনৈতিক দর্শন, সেই দর্শনটার নগ্ন চেহারাটা সামনে নিয়ে এসছেন। আমার ভারতবর্ষের বুকেও আজকে না, ট্রাম্পের একান্ত বন্ধু হচ্ছেন মোদি। ট্রাম্প গতকালও বলেছেন ভদ্রলোককে স্মার্ট দেখতে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথা বলছেন। এর রাজনৈতিক পরিভাষায় কোনো গ্রহণযোগ্যতা নেই। কিন্তু তিনি মোদি এবং ট্রাম্পের মধ্যে সখ্যতা এমন পর্যায়ে গিয়েছে যে ভারতবর্ষের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। সিজ ফায়ার হবে কি হবে না সেটা ট্রাম্প ঠিক করে দেবেন। রাশিয়া থেকে আমরা তেল কিনবো কি কিনবো না ট্রাম্প ঠিক করে দেবেন এবং সেটা মোদি নির্বিবাদে মেনে নেবেন। এই দক্ষিণপন্থার বিরুদ্ধেই লড়াই। এবং সেক্ষেত্রে ভারতবর্ষের নির্বাচনকে ম্যানিপুলেট করবার জন্য যে সমস্ত ব্যবস্থা নিয়েছে, যেটা আজকে রাহুল গান্ধী কয়েকবারই সামনে নিয়ে এলেন, এর বিরুদ্ধে নির্বাচন কমিশন যদি যথাযোগ্য বিশ্বাসযোগ্য তথ্য হাজির করতে না পারেন, তবে তার তো উচিত পদত্যাগ করা। জানি না সেই নৈতিক বোধ তার থাকবে কিনা। ঠিক যেরকম আনন্দের ক্ষেত্রে বা মহাদেবপুরার ক্ষেত্রেও আমরা দেখেছি রাহুল গান্ধী একের পর এক তথ্য পেশ করেছেন, কিন্তু কোনোটাই কমিশন মানতে চাননি। ইলেকশন কমিশন প্রকৃতপক্ষে এই ঘোটালার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, তাই তার পক্ষে এটার মোকাবিলা করার সাধ্য নেই। এখন ভারতবর্ষে আমি দেখতে পাই দুর্ভাগ্যজনক আমার দেশের রাষ্ট্রপতি একটা ফুটব্রিজ ওপেন করতে চলে যাচ্ছেন। সুতরাং যিনি রাষ্ট্রপতি পদে আছেন তারও কতখানি পদমর্যাদা বা তার সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন, এ নিয়ে আমার মনে প্রশ্ন আছে।
যদি তিনি সচেতন হতেন, রাষ্ট্রপতির উচিত ছিল এই মুহূর্তে নির্বাচন কমিশনকে খারিজ করা, কিন্তু সেই সাহস তো তিনি দেখাতে পারবেন না। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে বিহারে ভোটের ঠিক আগে এইরকম একটা এইভাবে পরিকল্পিত? তার কারণ হচ্ছে বিহারের নির্বাচনে বিজেপির অবস্থা খারাপ বলেই সেখানে হঠাৎ করে হই হই করে এসআইআর বলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হলো। এখন নির্বাচন কমিশনের লিস্ট ম্যানিপুলেশন ইতিমধ্যে যা হওয়ার তো হয়ে গিয়েছে। রাহুল যেটা হাজির করলেন, তিনি তো বলছেন যে এই নির্বাচনে ম্যানিপুলেশন হতে পারে এভাবে, সে আশঙ্কাও তিনি বলেছেন। তাহলে কি আমরা ধরে নেব এই যে হরিয়ানাতে যেটা রাহুল বলছেন যে 8 জন ভোটারের মধ্যে একজন ভুয়ো ভোটার, এসআইআর করলে পরে এই ভুয়ো ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার এরা সমস্ত ছাঁকনি দিয়ে তারা পরিষ্কার হয়ে যাবেন, আমরা একটা শুদ্ধ ভোটার লিস্ট পাবো? সাংবিধানিক কর্তৃপক্ষ যদি সততার সঙ্গে কাজ করেন তবে আমরা একটা স্বচ্ছ ভোটার লিস্ট পাবো, কিন্তু এরা যে সততার সঙ্গে কাজ করবেন না তার তথ্য প্রমাণ তো আমরা পেয়ে গেলাম অন্যান্য রাজ্যের ভোটার লিস্ট নিয়ে। সেই জন্য এই সমস্ত সংস্থার উপরে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের উপর ভরসা রাখা তো খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে। জোরান মামদানি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে নিউ ইয়র্কে জীবনযাপনের ক্ষেত্রে যে অসম্ভব একটা ব্যয়বহুল পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল সেটাকে তিনি নিয়ন্ত্রণ করবেন। তিনি বিনামূল্যে বাসে চড়ার সুযোগ দেবেন, তিনি চাইল্ড কেয়ারের সুবিধা দেবেন, তিনি যে হাউস রেন্ট সেই ভাড়াটা তিনি ফ্রিজ করবেন। এরকম যে ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং সেইগুলো টাকা তিনি জোগাড় করবেন অত্যন্ত ধনী ব্যক্তিদের ওপর কর বসিয়ে। খুব স্বাভাবিকভাবে সেই জন্য ধনীরা, ইলন মাস্কের মতো লোকেরা তার বিরুদ্ধে ছিল। আপনার কি মনে হয় তিনি এটা করে দেখাতে পারবেন? My friends, we have toppled a political dynasty. তিনি চেষ্টা করবেন, এ নিয়ে সংঘর্ষ হবে, কেন ইতিমধ্যেই দেখবেন ট্রাম্প বলেছেন যে আমি কোন রকম ফান্ড করব না, ফেডারেল ফান্ড দেব না। এখন লজ্জাজনক হচ্ছে যে আমেরিকার রাষ্ট্রপতি তিনি একটি শহরের মেয়রের বিরুদ্ধে প্রকৃতপক্ষে যুদ্ধ ঘোষণা করেছেন। What if Mamdani becomes mayor? It's going to be hard for me as the president to give a lot of money to New York because if you have a communist running New York, all you're doing is wasting the money you're sending there. So I don't know that he's won, and I'm not a fan of Cuomo one way or the other, but if it's going to be between a bad Democrat and a communist, I'm going to pick the bad Democrat all the time, to be honest with you. এখন এই যুদ্ধ চালিয়ে যেতে হবে মামদানিকে। মামদানি মানুষকে সঙ্গে নিয়ে যদি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে তিনি কিয়দংশে তো সফল হবেনই। ইনি করতে পারবেন, করে দেখাতেই হবে। তিনি করবেন এবং এই করার ক্ষেত্রে একটি সংঘর্ষ তৈরি হবে ফেডারেল স্ট্রাকচারে আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে, এবং সেই রাজনৈতিক লড়াইটা তিনি যদি পাশাপাশি চালিয়ে যান তাহলে নিঃসন্দেহে একটা অন্য চেহারা দেখতে পাবো আমরা আমেরিকান অর্থনীতিতে এবং আমেরিকান নাগরিক সমাজে। This is not only how we stop Trump, it's how we stop the next one. So Donald Trump, since I know you're watching, I have 4 words for you. Turn the volume up. ঠিকই, কিন্তু একটা জিনিস আমরা যেন মাথায় রাখি যে তার নিজের দল ডেমোক্রেটিক পার্টি তারা সবাই কিন্তু মামদানির পাশে ছিলেন না। ছিলেন না তো। ডেমোক্রেটিক পার্টির মধ্যে ন্যাশনাল সেকশনটা ওর সঙ্গে আছেন, কনজারভেটিভ সেকশনটা ওর সঙ্গে নেই। সে লড়াই চলবে। ফলে দলের ভেতরে এবং বাইরে দুটো লড়াই লড়তে হবে তাকে। ঠিকই, রাহুল গান্ধীও কিন্তু একটা লড়াই শুরু করেছেন। চমৎকার লড়াই করছেন না রাহুল গান্ধী, যেভাবে তথ্যভিত্তিক তথ্য হাজির করে মানুষের সামনে এগোচ্ছেন, আসছেন এবং ভরা প্রেস কনফারেন্স করে প্রত্যেকের কাছে এই তথ্য পেশ করছেন, এটাই তো একটা অত্যন্ত ইতিবাচক। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো প্রেস কনফারেন্সই করলেন না আজ পর্যন্ত, এবং নির্বাচন কমিশনও গত যে প্রেস কনফারেন্স করেছেন অত্যন্ত অর্থহীন প্রলাপ ছাড়া কিছুই করেননি। এই দুটো ঘটনা কিভাবে যেন পরস্পরের সঙ্গে ইতিবাচক একটি নিদর্শন দিচ্ছে। ভারতবর্ষের মানুষের কাছেও একটা শিক্ষণীয় দৃষ্টান্ত হচ্ছে, আমেরিকার মানুষের কাছে একটা শিক্ষণীয় দৃষ্টান্ত যে ওই তথাকথিত উগ্র জাতীয়তাবাদকে দিয়ে চলবে না। আই উইল মেক আমেরিকা গ্রেট এগেন এটা বলে তো টিকতে পারবেন না। আমেরিকা গ্রেট হয়েছে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের ওখানে থাকার সহযোগিতার মধ্য দিয়ে। আমেরিকা ইজ এ কান্ট্রি অফ মাইগ্রেন্টস।
সেই মাইগ্রেন্টদের বিরুদ্ধে হই হই করে ঝাঁপিয়ে পড়লে তো আর হবে না। সেটাই মামদানির জয়ের আরেকটা কারণ। আর মামদানি নিজে বোঝেন, যেহেতু তার জন্ম উগান্ডায়। দেখা যাক, আমাদের অপেক্ষা থাকবে তিনি কি করে দেখান এটার জন্য, এবং রাহুল গান্ধী যে বোমাটি ফাটিয়েছেন তার কি প্রতিক্রিয়া হয় সেটা দেখার জন্য। নমস্কার।